ভাইচারা, ভ্রাতৃত্ববোধ, বন্ধুত্ব, একতা, সিমিলারিটি এসব বিষয়ে জানতে চাও? আবার একই সময়ে যখন এক মাতৃ থেকে তার দুই সন্তানকে পৃথক করা হয় তখন কেমন পরিস্থিতি হয়, কেমন পরিবেশ হয় সে বিষয়ে জানতে চাও? যদি জানতে চাও তাহলে আমার সঙ্গে আজ তোমরা এখানে থাকো এবং ভিডিওটার এক্সপ্লেনেশন দেখো। তো ডিয়ার স্টুডেন্ট, আজ তোমাদের জন্য আমি এক্সপ্লেন করতে যাচ্ছি তোমাদের মেন বেঙ্গলির থেকে একটি খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার বা ইম্পর্টেন্ট চ্যাপ্টার বলতে পারো, যার নাম হলো পূর্ব পশ্চিম। লিখেছেন কিনে? এটাকে লিখেছেন কে? অচিন্ত্য কুমার সেনগুপ্ত। চ্যাপ্টারটা স্টার্ট করার আগেই আমি তোমাদেরকে বলে দিই, এই চ্যাপ্টারটা বেসড হয়ে আছে তোমার একটা ফেমাস হিস্ট্রিক্যাল ডিসিশন যেটা ব্রিটিশ গভর্নমেন্ট লর্ড কার্জন নিয়েছিল। ঠিক আছে, 1905 সালে, নিশ্চয়ই তোমরা পড়েছো ক্লাস 10-এ। অর্থাৎ সেই হিস্ট্রিক্যাল ডিসিশনটা কী ছিল? বঙ্গ বিভাজন। তো বঙ্গ বিভাজনের ফলে, ঠিক আছে, যে বঙ্গ বিভাজন করার ডিসিশন নেওয়া হয়েছিল তার থেকে যে একটা পরিস্থিতি বা পরিবেশ সৃষ্টি হয়েছিল, ঠিক আছে, অর্থাৎ সেই সময়ের পরিবেশ পরিস্থিতির ওপরে নিয়ে, ঠিক আছে, সমস্ত বঙ্গবাসীকে এক করার জন্য, সমস্ত বঙ্গবাসীকে একই সুতার মাধ্যমে গাঁথার জন্য কবি অচিন্ত্য কুমার সেনগুপ্ত এই কবিতাটাকে রচনা করেছিলেন। তো চলো আজকে কবিতাটা আমি তোমাদেরকে লাইন বাই লাইন এক্সপ্লেনেশন দেবো। কোথাও যদি তোমাদের বুঝতে প্রবলেম হয় তোমরা কাইন্ডলি আমাকে কমেন্ট বক্সে মেনশন করে জানাতে পারো। চলো লেটস স্টার্ট দ্য ভিডিও। তো বহু কষ্টে তোমাদের জন্য বেশ কয়েকদিন তামঝাম করে কারো না কারোর থেকে আমি বইটা জোগাড় করেছি তোমাদের জন্য, তোমাদের এই চ্যাপ্টারটা এক্সপ্লেন করার জন্য। যেহেতু আমার কাছে অনেক দিন ধরে রিকোয়েস্ট আসছে যে কন্টিনিউয়াসলি স্যার মেন বেঙ্গলির কিছু চ্যাপ্টার বুঝিয়ে দেন, তো বহু কষ্টে আমি আমার স্কুলের স্টুডেন্টদেরকে বলে তাদের গার্জেনদেরকে কন্ট্যাক্ট করে তাদের থেকে বই নিয়ে আসছি, ঠিক আছে, তোমাদের জন্য। তো যাই হোক, যেহেতু আমি বলেছি যে তোমাদেরকে আমি আজকে এক্সপ্লেন করব পূর্ব পশ্চিম চ্যাপ্টারটা, এই পূর্ব পশ্চিম চ্যাপ্টারটা এক্সপ্লেন করার আগে একটু সামান্য তোমাদেরকে আমি কবি অচিন্ত্য কুমার সেনগুপ্তর বিষয়ে বলি। অ্যান্ড আর একটা কথা, ভিডিওটা কিন্তু লম্বা হবে, তাই আমি এই চ্যাপ্টারের এক্সপ্লেনেশনটা পার্টে পার্টে আপলোড করব তোমাদের জন্য, ঠিক আছে। সো আজকে আমি পার্ট 1টা করব। পার্ট 1-এর মধ্যে আমি তোমাদের মেন বিষয়বস্তু পর্যন্ত এনে রেখে দেবো, ঠিক আছে। আর পার্ট 2-তে তোমাদের লাইন ওয়াইজ, আমি কবিতার লাইন ওয়াইজ তোমাদেরকে আমি এক্সপ্লেন করব। সো দেখো, অচিন্ত্য কুমার সেনগুপ্তের কথা যদি আমি বলি, তার জন্ম হয়েছিল কিন্তু বাংলাদেশে, ঠিক আছে। তোমার বাংলাদেশের নোয়াখালীতে তার জন্ম হয়েছিল, যেটা বর্তমান কোথায় আছে? বাংলাদেশে আছে। আর জন্ম হয়েছিল 1903 সালের তোমার 19 সেপ্টেম্বর তারিখে। তো 1903 সালের 19 সেপ্টেম্বর তারিখে তার জন্ম হয়েছিল বাংলাদেশের নোয়াখালীতে। তো অর্থাৎ এর অর্থ হলো যে তিনি বাংলাদেশকেও দেখেছেন তার নিজের চোখে। কারণ তার বাবা যখন মারা যায়, যখন তার পিতৃবিয়োগ হয়, অর্থাৎ মাত্র 13 বছর বয়সে সে বাংলাদেশ থেকে, অর্থাৎ বাংলাদেশের নোয়াখালীর থেকে সে কলকাতায় আসে। ইট মিনস যে 13 বছর সময়কালীন, ঠিক আছে, 13 বছর সময়কালীন সে বাংলাদেশে তার জীবনকে অতিবাহিত করেছে। আর যেহেতু বাংলাদেশে জীবনকে অতিবাহিত করেছে, বাংলাদেশের পথ ঘাট নদী নালা তিনি অনেক কিছুই দেখেছেন সেই 13 বছরে। এরপরে তিনি এসে যান কোথায়? আমাদের বর্তমান ভারতবর্ষের কলকাতাতে। তো যখন তিনি কলকাতাতে আসেন, তখন কলকাতা অর্থাৎ আমাদের ভারতবর্ষের জীবনযাপন তিনি সম্পূর্ণ নিজের চোখে দেখেন। এখন একটা কথা আমি যদি বলি তোমাদেরকে, এখন আমি বাংলাদেশ বলছি, কিন্তু একটা সময় তো বাংলাদেশ ছিল না। ওটা একটা সময় বাংলাদেশ ভারতবর্ষের অভিন্ন অংশ ছিল। ইভেন বর্তমান যে পাকিস্তান আছে, সেই পাকিস্তানও একসময় আমাদের ভারতবর্ষের অভিন্ন অঙ্গ ছিল, যার জন্য যাকে বলা হতো অখণ্ড ভারতবর্ষ, যার স্বপ্ন চাণক্য দেখেছিল যে ভারতবর্ষকে অখণ্ড ভারতবর্ষরূপে গড়ে তোলার জন্য, যার জন্য চন্দ্রগুপ্ত মৌর্য তার জীবন উৎসর্গ করেছিল, অশোক তার জীবনকে উৎসর্গ করেছিল এই একমাত্র অখণ্ড ভারতবর্ষের জন্য, ঠিক আছে।
তো এক সময় তোমার বর্তমানের পাকিস্তান, বর্তমানের বাংলাদেশ আর আমাদের ভারতবর্ষ সবকটা একত্রিত কী ছিল, এদেরকে একসঙ্গে ভারতবর্ষ বলা হতো। তো সেই ভূমিতে অর্থাৎ অখণ্ড ভারত ভূমিতে জন্ম হয়েছিল অচিন্ত্য কুমার সেনগুপ্তের। কোথায় জন্মগ্রহণ হয়েছিল? বাংলাদেশের নোয়াখালীতে। আর তখন কোনো বাংলাদেশ ছিল না, কখন কোনো পাকিস্তানও ছিল না, তখন শুধু ছিল ভারতবর্ষ। তো সেই অখণ্ড ভারত ভূমিতে জন্ম হয়েছে কবির। ঠিক আছে, তো কবির বিষয়ে, জন্মের বিষয়ে আমি বলে দিলাম। এখন বেশি ডিটেলসে কবির বিষয়ে আমি বলতে যাব না, বিকজ তোমরা বইয়ের মধ্যে, তোমাদের বইয়ের মধ্যে অলরেডি আছে মেনশন করা। সো তা অত বিষয়ে আমি কবির বিষয়ে তোমাদেরকে বলতে যাব না, তোমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে। কিন্তু তার বিষয়ে কয়েকটা জিনিস আমি তোমাদেরকে বলে দিই। তিনি বহুমুখী প্রতিভার ব্যক্তি ছিলেন, প্রতিভার ব্যক্তি। ঠিক আছে, বিকজ তিনি নাটক বলো, ছোট গল্প বলো, প্রবন্ধ বলো, অনেক কিছু তিনি রচনা করেছেন। 100রও উপরে যে বুক রচনা করেছেন তেমন ব্যক্তি ছিলেন তিনি। তো 100টা বুক রচনা করা ইটস নট এ জোক, রাইট? তো তার বিষয়ে যদি একটা বিশেষ কথা বলি, তিনি একটা ছদ্মনাম ধারণ করে প্রথমে লেখা আরম্ভ করেছিলেন। সেই ছদ্মনামটা ছিল কি? নিহারিকা। ঠিক আছে, তোমাদের কোয়েশ্চেন আসতে পারে তাই আমি বললাম। অর্থাৎ তিনি নিহারিকা দেবী নামক ছদ্মনাম ধারণ করে প্রথম জীবনে সাহিত্য রচনা করতেন। পরে গিয়ে তিনি তার আসল নামে রচনা করতে আরম্ভ করেন। তো এটা তার ছদ্মনাম আসতে পারে যে নিহারিকা দেবী কার ছদ্মনাম ছিল? অচিন্ত্য কুমার সেনগুপ্তের ছদ্মনাম ছিল। এর সঙ্গে কল্লোল পত্রিকার সম্পাদক কে ছিলেন, বা কল্লোল পত্রিকার সঙ্গে কে জড়িত ছিল? এটা একটা বিখ্যাত ফেমাস তোমার পত্রিকা, যার সঙ্গে কবি অচিন্ত্য কুমার সেনগুপ্ত জড়িত ছিল। তো এই দুটো জিনিস তার সঙ্গে জড়িত, খুবই গুরুত্বপূর্ণ কথা, এটা মনে রাখবে। আর তার মৃত্যু হয়েছিল 1976 সালের 19 জানুয়ারি তারিখে। জন্ম হয় 19 সেপ্টেম্বর, আবার মৃত্যু হয় 19 জানুয়ারি তারিখে। তো হোয়াট এ কোইন্সিডেন্স। যাই হোক, তারিখটা সেম, মান্থ আলাদা হতে পারে। তো এখন আমরা তোমাদের মেন চ্যাপ্টারটাকে এক্সপ্লেন করার আগে যেটার বিষয়বস্তু আছে, সেই বিষয়বস্তুটা তোমাদের সামনে আমি তুলে ধরি। দেখো, আমি অল্প আগে তোমাদেরকে বললাম যে কবি অচিন্ত্য কুমার সেনগুপ্তের জন্ম হয়েছিল কখন? 1903 সালের, তোমার 1903 সালের 19 সেপ্টেম্বর তারিখে। এই তারিখটা কথা যে বলা হচ্ছে, এই তারিখ বেসিক্যালি টিল দ্যাট ডেট, সেই ডেট পর্যন্ত, তার জন্মের ডেট পর্যন্ত তিনি অখণ্ড ভারতবর্ষে জন্মগ্রহণ করেছিলেন। অর্থাৎ তখন বাংলাদেশ ছিল না, তখন পাকিস্তানও ছিল না, তখন বাংলাদেশ, পাকিস্তান আর ভারতবর্ষ মিলে অখণ্ড ভারতবর্ষ ছিল। ঠিক আছে, তো সেই অখণ্ড ভারতবর্ষে যার জন্ম হয়, জন্ম হওয়ার মাত্র 2 বছর পরেই, তোমরা নিশ্চয়ই জানো, ক্লাস 10-এ তোমরা পড়েছ যে তোমার ব্রিটিশ ভাইসরয় তো আমি বলবো না, অ্যাকচুয়ালি তোমার গভর্নর জেনারেল যে ছিল, বা এক মিনিট, জাস্ট এ মিনিট। সো তোমরা ভাইসরয় বলো বা গভর্নমেন্ট জেনারেল যাই বলো, তোমরা নিশ্চয়ই জানো লর্ড কার্জনের নাম তোমরা নিশ্চয়ই শুনেছ, যেটা ছিল 1 নম্বরের পাজি। এই লর্ড কার্জন কী করেছিল? বঙ্গ বিভাজনের জন্য প্রমুখ ব্যক্তি, যে অর্ডার দিয়েছিল, ডিক্লেয়ার করেছিল তোমার 1905 সালের 19 জুলাই তারিখে ডিক্লেয়ার করেছিল বঙ্গ বিভাজনের জন্য, ঘোষণা করেছিল। আর সেই মতে তোমার 16 অক্টোবর 1905 সালে বঙ্গভঙ্গ হয়। অর্থাৎ প্রথমবারের জন্য অখণ্ড ভারতবর্ষকে 2 ভাগে বিভাজিত করা হয়। ঠিক আছে, যার স্বপ্ন চাণক্য দেখেছিল, যার স্বপ্ন চন্দ্রগুপ্ত মৌর্য দেখেছিল, সেই অখণ্ড ভারতবর্ষকে 2 ভাগে বিভাজিত করে কে? লর্ড কার্জন, 1905 সালে। এখন তোমরা নিশ্চয়ই জানো, যখন একটা, আমি তোমাদেরকে প্রথমেই যেটা বলেছিলাম যে একটা মাকে, একটি মাতৃকে যদি 2 ভাগে ভাগ করা হয়, তার 2 সন্তানকে মধ্যে যদি ভাগ করা হয়, তাহলে কত কষ্ট হতে পারে তার মার জন্য। ঠিক তেমনই একটা ভূমিকে, একটা দেশকে যদি তুমি 2 ভাগে বিভাজিত করে দাও, নিশ্চয়ই সেখানে বসবাস করা লোকদের দুঃখ কষ্ট হবে, এটা সাধারণ কথা, তাই না? আর সেই পরিবেশে বড় হয়েছে কে? অচিন্ত্য কুমার সেনগুপ্ত। বিকজ তার জন্ম হয়েছিল 1903 সালে, কিন্তু 1905 সালেই কী হয়? বঙ্গবিভাজন হয়। আর বঙ্গবিভাজন যখন হয়, তোমরা জানো যে বঙ্গবিভাজন হয়েছিল অ্যাকচুয়ালি এর আসল কারণ কী ছিল? ব্রিটিশ সরকারও তো বলেছিল যে তোমার যেহেতু এলাকাটা বহুত বড়,
ঠিক আছে, তাই সেখানে ভালো মতন শাসন করা পসিবল না। তার শাসনের সুবিধার জন্য তারা বলছিল যে আমরা এটাকে দুই ভাগে ভাগ করছি, বিভক্ত করছি, যাতে আমরা শাসনটা ভালো মতন করতে পারি। বাট অ্যাকচুয়ালি কি সেটা কারণ ছিল আদৌ কি সেটা কারণ ছিল আসল? নো, কোনোদিনও সেটা তাদের আসল কারণ ছিল না। তাদের আসল কারণ ছিল, সরি ফর দ্য নয়েজ, যেহেতু ভিডিও বানাতে বসলে নয়েজ আসতে থাকে আর মাঝে মাঝে আমার কনসেন্ট্রেশনও ব্রেক হয় এই আওয়াজের শব্দের জন্য। তো ব্রিটিশরা যে বঙ্গবিভাজন করেছিল, অর্থাৎ লর্ড কার্জন যে বঙ্গবিভাজন করেছিল, সে সবাইকে বলেছিল যে অ্যাডমিনিস্ট্রেটিভ পারপাসের জন্য, অর্থাৎ প্রশাসনিক সুবিধার জন্য কিংবা শাসন যাতে ভালো মতন চলে তার জন্য তারা বঙ্গবিভাজন করছে। কিন্তু তার অন্তর্নিহিত কারণ অ্যাকচুয়ালি কী ছিল? আমরা অলওয়েজ জানি ফ্রম দ্য বিগিনিং, যখন থেকে ব্রিটিশরা ভারতবর্ষে শাসন করতে আরম্ভ করে তখন থেকে তাদের পলিসি কী ছিল? ডিভাইড অ্যান্ড রুল। তারা সব সময় সাম্প্রদায়িকতার উপরে গুরুত্ব প্রদান করেছে, অর্থাৎ হিন্দু মুসলিম করে করে তারা কী করেছে? এই ভারতবর্ষে 200 বছরের উপরে রাজত্ব করে গিয়েছে। তো সেই বঙ্গবিভাজনের পিছনেও তাদের মুখ্য উদ্দেশ্য কী ছিল? তারা জানতো যেখানে হিন্দু আর মুসলিম এক হয়ে যাবে সেখানে শাসন করা কোনোদিনও পসিবল না তাদের জন্য, ঠিক আছে? আর এই সরি ফর দ্য নয়েজ, তারা এই জিনিসটা ভালো করে জানতো যে হিন্দু মুসলিম যদি এক হয়ে যায় জীবনে তারা ভারতবর্ষে শাসন করতে পারবে না। তাই হিন্দু আর মুসলিমদের মধ্যে অর্থাৎ পার্থক্য আনার জন্য, তাদেরকে একজন থেকে আরেকজনকে দূর করার জন্য, ঠিক আছে, তাদের মধ্যে ডিস্টেন্স ক্রিয়েট করার জন্য ব্রিটিশরা ডিভাইড অ্যান্ড রুল পলিসি ফলো করেছিল। আর তার জন্যই লর্ড কার্জন কী করেছিল? বঙ্গ বিভাজন করেছিল। এখন তোমরা নিশ্চয়ই জানো এই বঙ্গ বিভাজন যখন ডিক্লেয়ার করা হয়, যখন অ্যানেক্টেড করা হয় অর্থাৎ কার্যকর করা হয়, তারপরে তার সঙ্গে সঙ্গে ভারতবর্ষে স্বদেশী আন্দোলন আরম্ভ হয়। আর স্বদেশী আন্দোলন যখন আরম্ভ হয় তোমরা নিশ্চয়ই পড়েছো যে ইভেন রবীন্দ্রনাথ ঠাকুর নিজে তোমার রাখি বান্ধনের একটা কনসেপ্ট এনেছিলেন, অর্থাৎ হিন্দু মুসলিমের ভাইচারা যাতে এক থাকে, অর্থাৎ হিন্দু মুসলিম যাতে এক হয়ে থাকে তার জন্য তিনি কী করেছিলেন? সেই রাখি বান্ধন। সো হিন্দু মুসলিমের একতাকে বজায় রাখার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর সেই রাখি বান্ধনের অনুষ্ঠানকে আয়োজন করেছিল। তাহলে সেটা তো তোমার স্বদেশী আন্দোলনের সময়, ঠিক আছে? স্বদেশী আন্দোলনের সময় বিভিন্ন ধরনের কার্য হাতে নেওয়া হয়েছিল জাস্ট টু সেভ আওয়ার অখণ্ড ভারতবর্ষ, ঠিক আছে? আর আমরা সাকসেসও হয়েছিলাম, টু দ্য সাম এক্সটেন্ট আমরা সাকসেসও হয়েছিলাম, যার জন্য তোমার 1911 সালে তোমার লর্ড কার্জন সেই বঙ্গভঙ্গ, লর্ড কার্জন না অ্যাকচুয়ালি, আমার একজ্যাক্ট নামটা মনে নাই, তোমার 1911 সালে এই বঙ্গবিভাজন ক্যান্সেল করা হয়েছিল কিন্তু, ঠিক আছে? মেবি লর্ড হার্ডিঙ্গে নামক সামথিং ছিল, একজ্যাক্ট আমার নামটা মনে নাই, ঠিক আছে? লর্ড হার্ডিঙ্গে বোধহয় এটাকে ক্যান্সেল করেছিল, স্টার্ট করেছিল লর্ড কার্জন, আর লাস্টে গিয়ে বঙ্গবিভাজনকে বন্ধ করা হয়েছিল হার্ডিঙ্গের দ্বারা। তোমরা দেখে নিও, কিংবা যদি কোথাও, এটা অ্যাকচুয়ালি তোমাদের লেখারও প্রয়োজন নেই, জাস্ট ফর ইউর ইনফরমেশন আমি তোমাদেরকে এটা বলছি যে আমার মোস্ট প্রবাবলি লর্ড হার্ডিঙ্গে এটাকে বন্ধ করেছিল। তো ওটা আমি দেখবো একবার, আর তোমরাও একবার চেক করে নেবে আমি ঠিক কি না, আর যদি ভুল হয় তো কোথাও মাফ করে দেবে, বিকজ এটা তোমাদের সঙ্গে এই জিনিসটা তোমাদের অ্যান্সারে লেখারও প্রয়োজন নেই, জাস্ট ফর ইউর ইনফরমেশন। তো এখন দেখো, তোমার মনে হয় যে যখন বঙ্গভঙ্গ হয়েছে এই বঙ্গভঙ্গটাকে সবাই মেনে নিতে পেরেছিল? 1905 সালে যখন বঙ্গবিভাজন হয়েছিল এই বঙ্গবিভাজনকে সবাই মেনে নিতে পেরেছিল? নিশ্চয়ই না। কারণ কবিরই যদি আমি কথা বলি, তুমি ভাবো তো, কবির যার জন্মগ্রহণই হয়েছে বাংলাদেশে, তাকে এখন থাকতে হয়েছে, বর্তমান সে এসে গিয়েছিল 13 বছর বয়সে, নো ডাউট এসে গিয়েছিল কোথায়? কলকাতাতে। এখন তোমার জন্মভূমি, তোমার জন্মস্থান যেখানে, সেখানে যদি তুমি থাকতে না পারো, তুমি ছোটোর থেকে বড় যেখানে হয়েছো, যেখানের হাওয়া পানি খেয়ে তুমি বড় হয়েছো, সেখানে যদি তুমি থাকতে না পারো, যেখানে তোমার রিলেটিভ ভাই বোন সবাই আছে, তাদের সঙ্গে যদি তুমি দেখা না করতে পারো, তোমার ভালো লাগবে? নিশ্চয়ই না। তো বঙ্গবিভাজনটা অ্যাকচুয়ালি সবাই এটাকে মানতে পারে না, ঠিক আছে? আর সবার জন্য সেটা অ্যাকসেপ্ট করাও বিষয় ছিল না, আমি বলবো যে সবাই অ্যাকসেপ্ট করতেও পারেনি। ইভেন তোমাদের যদি বিভিন্ন ফিল্ম এর উপরে বনেছে, ঠিক আছে, বিভিন্ন ফিল্ম এর উপরে বলেছে। তো যাই হোক, 1911 সালে যদিও তোমার সাম্প্রদায়িক বাটোয়ারা অর্থাৎ বঙ্গবিভাজন যেটা আছে সেটা বন্ধ হয়ে গিয়েছিল 1911 সালে, কিন্তু ব্রিটিশ তো ব্রিটিশই,
তারা যখন থেকে এসেছিল প্রথম থেকেই তারা প্রথম থেকেই তারা ডিভাইড অ্যান্ড রুল খেলে গিয়েছে, আর সেই ডিভাইড অ্যান্ড রুল করেই শাসন করে গিয়েছে। ইভেন যেতে যেতেও তোমরা নিশ্চয়ই জানো, ব্রিটিশরা যখন আমাদের দেশ ছেড়ে যায়, সরি ফর দ্য নয়েজ, এই নয়েজের জন্য বারবার ভিডিও পজ করতে লাগে, আর আমি কোথায় কী ছিলাম আমি নিজেই মনে ভুলে যাই, আর তার জন্য অনেক সময় অনেক জিনিস রিপিট করতে লাগে আমাকে বারবার। ওকে, তো যেটা বললাম যে ব্রিটিশ তো ব্রিটিশই, তাদের যে উদ্দেশ্যটা ছিল যে ডিভাইড অ্যান্ড রুল করবে, তারা যেতে যেতে গিয়েও সেই জিনিসটা করে গিয়েছে। অর্থাৎ যখন ব্রিটিশরা ভারতবর্ষ থেকে যায় তখন তারা সাম্প্রদায়িক বাটোয়ারা করে যায়, আর যার জন্য আজকে বর্তমান তোমার সেপারেট বাংলাদেশ ক্রিয়েট হয়েছে, সেপারেট পাকিস্তান ক্রিয়েট হয়েছে, আর ইন্ডিয়া সেপারেট হয়ে গিয়েছে। অর্থাৎ 1947 সালে সাম্প্রদায়িক বাটোয়ারা হয়, ভারতবর্ষকে, অখণ্ড ভারতবর্ষকে দুটি সেপারেট ভাগে বিভাজিত করা হয়। এক ভাগ হয় ইন্ডিয়া অর্থাৎ ভারতবর্ষ, আর এক ভাগ হয় তোমার পাকিস্তান, ঠিক আছে। আর তোমরা নিশ্চয়ই জানো যে পাকিস্তানের অংশ ছিল বাংলাদেশ, যেটাকে বলা হয় পূর্ববঙ্গ। অ্যাট প্রেজেন্ট আমরা যেটাকে বলি পূর্ববঙ্গ, সেই পূর্ববঙ্গ কিন্তু যখন বাটোয়ারা হয় না, সাম্প্রদায়িক বাটোয়ারা হয় 1947-এ, তখন পাকিস্তানের অংশ হিসাবে তোমার বাংলাদেশ ছিল। ক্লিয়ার? এটা তোমরা নিশ্চয়ই জানো যে পাকিস্তানের অংশ কে ছিল? বাংলাদেশ ছিল, আর ইন্ডিয়া একটা সেপারেট অংশ ছিল। কিন্তু 1971 সালে জয় বাংলা হয়, আর জয় বাংলা হওয়ার ফলস্বরূপে অর্থাৎ ইন্ডিয়া বাংলাদেশকে পাকিস্তান থেকে সেপারেট হতে হেল্প করে। তোমরা নিশ্চয়ই শুনেছো জয় বাংলার বিষয়ে, যে 1947-এ যখন তোমার ভারতবর্ষ স্বাধীন হয়, পাকিস্তান সেপারেট হয়ে যায় ইন্ডিয়ার থেকে, পাকিস্তানের অংশ ছিল বাংলাদেশ, কিন্তু পাকিস্তানের মধ্যে একটা সাম্প্রদায়িক বাটপাড়া আর একটা ছিল, সেই আগুন জ্বলছিল কিন্তু সেখানে। সো ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে, পাকিস্তান স্বাধীন হওয়ার পরেও কিন্তু পাকিস্তানে একটা আগুন লেগেই ছিল। সেই আগুনটা কি জানো? পাকিস্তানের মধ্যে বেশিরভাগে যারা হায়ার অথরিটি ছিল, যারা পাওয়ারে ছিল, তারা ছিল পাঞ্জাবি ভাষী, কিংবা তারা হিন্দিকে প্রিফার করতো, পাঞ্জাবি ভাষাকে প্রিফার করতো। আর পূর্ববঙ্গের কথা যদি আমি বলি, সেই পূর্ববঙ্গের লোকদের নো ডাউট সেখানে হাজার হাজার লাখ লাখ মুসলিম ছিল আর হিন্দু ছিল, তাদের ভাষা ছিল বাংলা। এই জিনিসটা মনে রাখো, কিন্তু তাদের ভাষা ছিল বাংলা। আর এদিকে পাকিস্তানের যে হায়ার অথরিটি যারা ছিল, তাদের ভাষা ছিল কি? পাঞ্জাবি কিংবা হিন্দি। তো এই ভাষার ভিত্তিতে তারা পাঞ্জাবি, সেই সময়ে পাকিস্তানের যত হায়ার অথরিটি আছে, তারা সেই বাংলাভাষী মুসলিম বলো হিন্দু বলো তাদেরকে ঘৃণা করত, তাদেরকে সবসময় ছোট নজরে দেখত। আর পাকিস্তানের সেই হায়ার অথরিটির মধ্যে যারা আর্মি জেনারেল বলো, পলিটিশিয়ান বলো, তারা কী করেছিল? সেই পূর্ববঙ্গের অর্থাৎ বাংলাদেশের যত বাঙালি মুসলিম ছিল, সেটা হিন্দু হোক ইয়া মুসলিম হোক, পূর্ববঙ্গে থাকা যারা ছিল তারা ছিল কি? বাঙালি। তো বাঙালি কথা বললে সেখানে কোনো হিন্দু আসে না, কোনো মুসলিম আসে না, সে ডাইরেক্ট কাকে বোঝায়? বাঙালিকে বোঝায়। সে ব্যক্তি মুসলিম হোক কিংবা হিন্দু হোক, সে হয় বাঙালি। তো পাকিস্তানের সেই হায়ার অথরিটিরা, অফিসিয়ালরা বেসিক্যালি কী করে? অত্যাচার শুরু করে। আর তোমরা নিশ্চয়ই শুনেছো যে অনেক সময়, বহু সময়ে বাংলাদেশ থেকে বহু সংখ্যক লোক, হাজার হাজার লাখ লাখ লোক বাংলাদেশ থেকে পলায়ন করে আমাদের ভারতবর্ষে প্রবেশ করেছে। এর পিছনে ছিল সেই অত্যাচার, সেই দাঙ্গা, যেগুলো পাকিস্তানের আর্মিরা করেছিল এক সময় সেই বাংলাদেশ অর্থাৎ পূর্ববঙ্গে থাকা বাঙালি মুসলিম কিংবা হিন্দুদের ওপর। যার জন্য আজকে অনেক রিফিউজি তোমার আমাদের ভারতবর্ষের মধ্যে সেই সময়ে তাদের বাংলাদেশ ছেড়ে এসে, ঠিক আছে, তারা এখানে শরণ নিয়েছে। এটা একটা ফ্যাক্ট, এই ফ্যাক্টটাকে ডিনাই করা যায় না। সো দিস ইজ দ্য স্টোরি। এটা চ্যাপ্টারের আধার এটা। এখন এইখানে কবি, আমি তো তোমাদের সাম্প্রদায়িক বাটোয়ারা সব কিছুই বললাম। দেখো, নো ডাউট 1905 সালে বঙ্গবিভাজন করা হয়েছিল। বঙ্গবিভাজনকে মার্জনও করা হয়েছিল তোমার 1911 সালে, অর্থাৎ 1911 সালেই সে বঙ্গবিভাজন ক্যান্সেলও করা হয়েছিল। কিন্তু ক্যান্সেল করার পরেও
একটা হিংসা বিদ্বেষ ভাব রয়ে গিয়েছিল কাদের ভিতরে? আমাদের ভিতরেই রয়ে গিয়েছিল। যার জন্য তো যখন ব্রিটিশরা বলল যে সাম্প্রদায়িক বঁটবারা হবে, মুসলিম লীগের জন্ম হলো, আর 1947 সালে সেই সাম্প্রদায়িক বাঁটবারা হলো। কারণ আমাদের মনের মধ্যে ছিল আমাদের হিতের কথা, আমরা স্বার্থের কথা ভেবেছি, দেশের কথা ভাবি নাই। আমরাও চেয়েছি যে আমাদের কিছু ভালো হোক, আমাদের নিজের স্বার্থের কথা আমরা ভেবেছি। তার জন্য তোমার 1947-এ সেই পাকিস্তান আর তোমার ইন্ডিয়া অর্থাৎ ভারতবর্ষের জন্ম হয়। আদারওয়াইজ তো হতো না। নো ডাউট সবাই চাইতো না যে সেপারেশন হোক, তোমার পার্টিশন হোক, কিন্তু কিছু কিছু পলিটিশিয়ান ছিল যারা নিজেদের স্বার্থের জন্য এই কাজটা করেছিল। আর এখন কি বলবো, পার্থক্য তো ছিল, পার্থক্য না থাকলে তো নিশ্চয়ই তোমার পার্টিশনটা হতো না, রাইট? তো এখন এই কবিতার মধ্যে স্পেশালি কবি অচিন্ত কুমার সেনগুপ্ত তোমার ভারতবর্ষের স্পেশালি আমাদের যে পশ্চিমবঙ্গ আছে, পশ্চিমবঙ্গের সঙ্গে পূর্ববঙ্গ অর্থাৎ বাংলাদেশ, ঠিক আছে, পার্থক্য থাকা সত্ত্বেও তার মধ্যে কি একতা আছে বা সিমিলারিটি আছে, যে জিনিসটা বাংলাদেশের সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গকে জুড়ে রাখে অর্থাৎ একসঙ্গে করে রাখে, সেই বিষয়ে তিনি এই কবিতার মাধ্যমে এক্সপ্লেন করেছেন। অর্থাৎ বিভিন্নতা থাকার সত্ত্বেও পশ্চিমবঙ্গ এবং পূর্ববঙ্গের মধ্যে কি একতা আছে, সেই একতার জয়গান তিনি এই কবিতার মধ্যে করেছেন। আর সেটাই তোমাদেরকে আমি নেক্সট পার্টে ইন ডিটেলস লাইন ওয়াইজ তোমাদেরকে আমি এক্সপ্লেন করে বোঝাবো। তো আজকের জন্য আমি ভিডিওটা এখানেই শেষ করি, বিকজ এখানে নো ডাউট কন্টিনিউয়াসলি গাড়ি যাওয়া আসা করছে, তো সেই নয়েজে ভিডিও ক্রিয়েট করতে গিয়ে আমার নিজেরই অসুবিধা হয়, বারবার কনসেন্ট্রেশন ব্রেক হয়, অনেক সময় তোমাদের ভিডিও পজ করতে লাগে, কোথার থেকে আমি কোথায় চলে যাই নিজেরই মানে অসুবিধা হয়ে যায় এক্সপ্লেন করতে গিয়ে। তো নেক্সট পার্টে আমি তোমাদেরকে পুরো কবিতাটা যতখানি সম্ভব হোক তোমাদের ট্রাই করব পুরো কবিতাটা তোমাদেরকে আমি এক্সপ্লেন করে দিই, কিন্তু যেটা আমি বিষয়বস্তু বললাম এই বিষয়বস্তুটা তোমাদের যাতে মনে থাকে, ঠিক আছে? আর এখন লাস্টের দিকে যেটা বললাম মেন পার্ট কি, পার্থক্য থাকার পরেও ভারতের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ অর্থাৎ পূর্ববঙ্গ যেটা আছে তার মধ্যে একতা কী আছে, সেই একতার বিষয়ে কবি তার এই কবিতার মাধ্যমে বলেছেন। আর সেটা তোমাদেরকে আমি ডিটেলসে বলবো নেক্সট পার্টে। তো আজকের জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং, ধন্যবাদ। কিপ ওয়াচিং, কিপ লার্নিং অ্যান্ড কিপ গ্রোয়িং।